আসসালামু আলাইকুম মাই কিউট আর্মিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আর আমি ভেবেছিলাম মাই মিডল ক্লাস হাজব্যান্ড গল্পটা হয়তো তোমাদের ভালো লাগেনি, তাই এই গল্পটা আমি আর কন্টিনিউ করব না। কিন্তু যেহেতু তোমাদের এই গল্পটা ভালো লেগেছে, তাই এই গল্পটা আমি আবারও কন্টিনিউ করছি। আর এইভাবে তোমরা সবসময় আমার পাশে থেকো। তো চলো বেশি কথা না বলে এখন স্টোরি শুরু করা যাক। এই বিলাই, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস তোর বাসার নিচে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আমি একটা মেয়ে হয়ে আমার বয়ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়িয়ে আছি, যে জায়গায় আমার বয়ফ্রেন্ডের আমার বাসার নিচে থাকার কথা। তোকে আজকে আমি খেয়ে ফেলবো, বিলাইয়ের বাচ্চা, সারাক্ষণ খালি ঘুম না। মোচি বেবি, প্লিজ রাগ করো না। তুমি তো জানো আমি একা একা ঘুম থেকে উঠতে পারি না। আর আজকে আমাকে মা ডেকে তোলেনি, তাই তো এত দেরি হয়ে গেল। এই বিলাই, তুই কবে থেকে মিথ্যে কথা বলতে শিখলি রে? না না, সত্যি বলছি, বাসায় একটা মেহমান এসেছে, তাই মা ডাক দিতে ভুলে গেছে। সত্যি বলছো তো? হ্যাঁ বাবা, 3 সত্যি। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এই বলেই সুগার জিমিন তাদের ভার্সিটিতে চলে যান। জিমিন হলো সুগার গার্লফ্রেন্ড। তারা একই ভার্সিটিতে পড়াশোনা করেন, সেখান থেকেই তাদের প্রথম দেখা হয়। আর সেখান থেকেই তারা বন্ধু হয়ে একদিন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে সবার খাওয়া শেষ হতে ইয়ঞ্জন থেকে নিয়ে গল্প করতে শুরু করেন। অনেকদিন পর ইয়ঞ্জন গল্প করার মতো কাউকে পেয়ে সে আর নিজেকেই সামলে রাখতে পারে না। ইয়ঞ্জনের এমন সঙ্গ পেয়ে তার কেন যেন খুব ভালো লাগতে শুরু করে। নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে তার মুখে। সে যেন কোথাও ইয়ঞ্জনের মধ্যে তার মাকে অনুভব করতে পারছেন। তার মা বেঁচে থাকলে হয়তো ইয়ঞ্জনের মতোই তার সাথে এমন বন্ধুত্ব সুলভ আচরণ করত, তাকে খুব ভালোবাসতো। একটা সময় যে নিজের অজান্তেই কখন ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে সে নিজেও বুঝতে পারে না। ইয়ঞ্জন একটু অবাক হলেও পর মুহূর্তে সে তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হয়তো মেয়েটা একদিনই তার মাকে মিস করছে এই ভেবে। তারপর ইয়ঞ্জন থেকে জিজ্ঞেস করলো, তে মা, তুমি কি তোমার মাকে খুব মিস করছো? ইয়ঞ্জনের এমন কথায় তের হুঁশ ফিরে। তে তৎক্ষণাৎ ইয়ঞ্জনকে ছেড়ে দিয়ে বলে, আন্টি, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করবেন। হ্যাঁ, আমি আমার মাকে খুব মিস করি। পাগলি মেয়ে, এত ক্ষমা চাওয়ার কি আছে? আর মিস করি কেন বলছো? মাকে ফোন করে মার সাথে কথা বলে নাও, তাহলেই তো আর কষ্ট পেতে হয় না। হ্যাঁ আন্টি, যদি পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হতো না। আমার মায়ের সাথে আমি চাইলেও আর কখনো কথা বলতে পারবো না। আমার মাকে দেখতে পারবো না, ছুতে পারবো না, কখনো পারিও নি। জানো তো আন্টি, আমার মা না খুব স্বার্থপর। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে একা ফেলে না ফেরাতে এসে চলে যায়। কেন আমাকে মা তার সাথে নিয়ে যায়নি বলো তো? এই বলেই তে কান্নায় ভেঙে পড়ে। এর এমন কান্না দেখে ইয়ঞ্জন থেকে আবার জড়িয়ে ধরে বলে, কে বলেছে তোর মা নেই? আমি আছি তো তোর মা। তুই আমাকে মামনি বলে ডাকবি, ডাক না, ডাক না একবার মামনি বলে। মামনি? এই তো আমার লক্ষ্মী মেয়ে, আর কাঁদবি না এসব ভেবে, তাহলে আমি তোকে খুব মারবো। তে তখনই এসে বলে, আচ্ছা। তাদের এমন কর্মকাণ্ড যে একজন আড়াল থেকে লক্ষ্য করছে তারা কেউই খেয়াল করেনি। জাঙ্গুকের আজ অফিস বন্ধ থাকায় সে আজ বাড়িতেই আছে। জাঙ্গুক ভাবছে মেয়েটা একদিন একটু ভালোবাসা পেতে না পেতেই নিজেকে কতটা মানিয়ে নিয়েছে। তখন জাঙ্গুক একটা মুচকি হাসি দিয়ে সে নিজের রুমে চলে যায়। এভাবেই তাদের এমন দুষ্টু মিষ্টি মুহূর্তে কিভাবে যে সারাটা দিন কেটে যায় তারা কেউই বুঝতে পারে না। তে এখন তার রুমে বসে আছেন। তার নতুন মা মানে ইয়ঞ্জন মামনির সাথে যে কিভাবে সারাটা দিন কেটে গেল তে বুঝতেও পারেনি। তার বড় হওয়ার পর আজকের দিনটাই যেন তার কাছে বেস্ট দিন ছিল। কিন্তু সারাটা দিন এভাবে মজা ছলে কাটাতে গিয়ে তে তার ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটাই ভুলে গেছেন। এখন রাত প্রায় 8টা বাজে। তে বসে বসে ভাবছে সে কি এখন জাঙ্গুকের ঘরে যাবে কি যাবে না ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটা বলতে। কিন্তু না গেলেও তো নয়, এখন যদি ভার্সিটিতে ভর্তি হতে না পারে তাহলে পরে আর ভর্তি হতে পারবে না সে। আর জাঙ্গুককে ছাড়া যে সে এই কথাটা অন্য কাউকে বলবে তারও কোনো উপায় নেই। আর কাল রাতে জাঙ্গুকের সাথে ওভাবে ব্যবহার করাটা তার ঠিক হয়নি। তার জন্য তো তার কাছে একবার ক্ষমা চাওয়াটা দরকার। তাই এক প্রকার বাধ্য হয়েই তে জাঙ্গুকের রুমে গিয়ে নক করে। মিস্টার জিয়ন, আপনি কি ব্যস্ত আছেন? আমি কি আসতে পারি? জাঙ্গুক তখন তার এক হাত কপালে রেখে বিছানার উপর শুয়েছিল। তের গলা পেতেই সে তাড়াতাড়ি করে উঠে বসে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন। আপনার কি কিছু প্রয়োজন? কোনো অসুবিধা হচ্ছে আপনার?
না না, আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, কিন্তু এখন এটা না বললে অনেক দেরি হয়ে যাবে। তের এমন কথা শুনে জাঙ্কুক মনে মনে ভাবে তে কি কোনোভাবে তার দিকে ফোর্সের কথা বলতে চায়। এ ভেবে জাঙ্কুকের মনটা কেমন আটকে ওঠে। যদি তে এমন কোনো কথা বলে তাহলে সে কি উত্তর দিবে। জাঙ্কুকের এমন ভাবনার মধ্যে তে আবার বলে ওঠে, মিস্টার জিয়ন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তের ডাকে জাঙ্কুকের হুঁশ ফিরে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন আপনি কি বলবেন। আসলে আমি বলতে চাইছিলাম, আমি এখানে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে চাই। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি তো এখানে তেমন কোনো কিছু চিনি না, তাই আর কি। তের আমার কথা শুনে জাঙ্কুক তৎক্ষণাৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, আচ্ছা ঠিক আছে তেও, আপনি কালকে রেডি হয়ে থাকবেন, আমি আপনাকে কালকে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জিয়ন, অ্যান্ড অলসো সরি আপনাকে কালকে রাতে ওভাবে বলার জন্য। আসলে কালকে আমার মানে তখন জাঙ্কুক আর তেকে কিছু বলতে না দিয়ে সে নিজেই বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি এটা নিয়ে বেশি ভাববেন না। অনেক রাত হয়েছে, যান গিয়ে শুয়ে পড়ুন। তখন তে আর কিছু না বলে সেখান থেকে তার রুমে চলে যায়। তে চলে যেতেই জাঙ্কুক তার অফিসে একটা মেল পাঠিয়ে দেয় যেন কালকের দিনের জন্য তাকে ছুটি দেওয়া হয়। যেহেতু জাঙ্কুক তার অফিসে সেভাবে কোনোদিনই বন্ধ করতো না, তাই সে জানে তাকে কালকের দিনটা অবশ্যই তার বস ছুটি দিয়ে দিবে। গাইজ, আজকে এই পর্যন্তই। যদি আমার গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড লাভ ইউ অল আর মিস। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।